তাহসিনা রুশদি লুনা এটা জানে কে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে, তার পেট কাটা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং এর সাথে বিএনপি জড়িত ছিল, এর সাথে মির্জা আব্বাস জড়িত ছিল, এবং এটা গোরখোদক আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমানুল্লাহ আমান তিনজনেই জানে। এবং গোরখোদক আব্বাস আওয়ামী লীগকে ব্লাঙ্ক টিকেট দিছে যে গুমের সাথে আওয়ামী লীগ জড়িত না। আজকে বিএনপি যদি বলে আমাদের গুম অধ্যাদেশের দরকার নাই, এবং তাহসিনা লুনা সংসদে গিয়ে যদি বলে গুম অধ্যাদেশ বাতিল, হোয়াট ইজ ইউর ফিলিংস? পরিবার বলতে, পরিবারের অধ্যবসায় বলতে, নীতিবোধ বলতে, পরিবারের যে সংজ্ঞা এটা বলতে কি আর কিছু থাকে? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি লুনা কি কইরা ভোট দেয়? ভাই সমস্যাটা হয়েছে আমরা সংশোধন করিনি সংবিধান। আর্টিকেল 70 দলের বিপক্ষে বলা যাবে না। এখন মূল্যায়ন করতে হবে আপনি কি এমপি হবেন না বিচার চাবেন। এই একটা কারণে হয়তো আপা একটু পিছিয়ে গেছেন, একটু পিছিয়ে গেছেন আপা। আমি হাসিন ভাই তাহলে সাবজেক্টটা জরুরি কি? আমার এমপি হওয়া অথবা পয়সা পাওয়া এটা জরুরি, আমার হাজবেন্ডের বিচার জরুরি না। ক্ষেত্র বিশেষে হইতে পারে। যেমন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল, তো আমি বললাম না রে ভাই, আমারও এত রাজপথে থাকার দরকার নাই, আমি অল্প খাবো, আমার যা আছে তাই খাবো, আমি লোন করে খাবো না। এখন আপাকে কিন্তু প্রথমেই বলছিলাম আইসিডিতে আপা মামলাটা করেন, উনি করছেন, বাট ওই আসলে মেনে নিতে পারতেছেন না। সত্য কথা, স্বামী যে মারা গেছে এটা মেনে নিতে পারতেছেন না। মামলা কি করবেন সন্দিহানে থাকতেন, খুন না গুম। তারপর যেহেতু এখন সংশোধনা বলার স্কোপ ছিল, যদি না বলে থাকেন কোনো উচিত ছিল বলা, মানে আমি মনে করি এটা আমাদের জন্য ব্যাড এক্সাম্পল। ভাই গুম অধ্যাদেশ বলতে ডক্টর মোহাম্মদ মডেল হাসিন, গুম অধ্যাদেশ বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা তৈরি করে গেছিলেন ওটা অলরেডি বাতিল, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এবং ওই অধ্যাদেশ বাতিলের জন্য তাহসিনা রুশদি লুনা ভোট দিয়েছে। ওকে হাসিন ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। নীরব, বাংলাদেশে আমরা অনেক সময় গর্ব করতাম যে আমাদের পারিবারিক ঐতিহ্য, আমরা বলতাম আমাদের নীতিবোধ, আমরা বলতাম আমাদের মহত্ব, পরিবারের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দাও। মীরা, আপনার চোখের সামনে আপনি দেখেছেন শুভ্র কিভাবে আমাদের বাসায় মারা গেছে। সিরাজ শিকদারের ভাই, সিরাজ শিকদারের বোন, সিরাজ শিকদারের আত্মীয় স্বজনরা হাজার হাজার কোটি টাকার মালিক। মীরা, শুভ্র নিউ ইয়র্কে কি করতো, কি করে সংসার চালাইতো আমারে বলেন, আপনার মনে আছে শুভ্র কি করতো? অবশ্যই মনে আছে জেকব ভাই, এখন যে চলে গেছে যাক। আমি 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 যাওয়ার কথা বলছি না নীরা। কর্নেল হাসিন এইমাত্র বলছে হাজতের মধ্যে একটা গামছার টুকরা 10 জনকে দেওয়া হইতো ব্যবহারের জন্য। নীরা, এই কষ্ট কি কারো ভাই বোন বউ কন্যা সন্তান পুত্র সন্তানরা করছে নাকি কর্নেল হাসিন করছে? এখন তাহসিনা রুশদি লুনা উনি জানে ওনার স্বামীকে উনি ভালোবাসছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সুমনের বোন মোটেও জানে না তার ভাই একজন মায়ের সন্তান হারায় যাওয়ার কষ্ট। এটা ওই এর কি নাম বললাম মাইয়াটা, মৃত্যু তুলি তুলির মা জানে তার সন্তান হারায় যাওয়ার কষ্ট কোন জায়গায়, কিন্তু তুলি সংরক্ষিত আসনে এমপি বানাবে। এখন সে আর সুমন নিখোঁজ হয়েছে, গুম হয়েছে না মাইরা ফেলাইছে আর বিচার চায় না। সে সিরাজ শিকদারের ভাই বোন হইতে চায়, সে সিরাজ শিকদার হইতে চায় না। সে আবু সাইদের ভাই বোন হইতে চায়, সে আবু সাইদ হইতে চায় না। সে ওসমান শরীফ ওসমান হাদির ভাই বোন হইতে চায়, কিন্তু শরীফ ওসমান হাদি হইতে চায় না। নীরা, এটা কি আমাদের সমাজে? এটা সমাজে জেকব ভাই এক কথায় বলতে হয় নৈতিকতার অবক্ষয়। এই জায়গা থেকে এই বাংলাদেশ আমার মনে হয় না উঠে আসতে পারবে, কারণ এটা সিস্টেম ওয়াইজ মানে তারা করে নিচ্ছে বিষয়গুলো। এখন বর্তমানে দেখা যাচ্ছে এটা তো ফ্যামিলির জন্য ইনভেস্টমেন্ট,
এটা ফ্যামিলির ইনভেস্টমেন্ট। কেউ আজকে কারণ হলো মানে স্যাক্রিফাইস করে দেওয়া মারা গেল, মানে ইনভেস্ট হয়ে গেল। এটা মনে হচ্ছে যে জাতির জন্য আমি ইনভেস্ট করলাম, জাতি আমাকে এটা না না জাতির জন্য না নীরা, নিজের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, তার জাতির জন্য, এটা জাতির জন্য ব্যক্তি ইনভেস্টমেন্ট না, স্বার্থ, ফ্যামিলির না, ইনভেস্টমেন্ট। জাতির স্বার্থে। জাতির স্বার্থে মানে সেটা নীরা জাতির স্বার্থ বললেন না, এটা জাতির স্বার্থের সাথে কিছু আসে যায় না, এটা ব্যক্তির স্বার্থ। জেকব ভাই, ব্যক্তি স্বার্থ। আজকে যে অর্ধাদেশ যেটা বাতিল করা হলো, জনগণ কেন এখনো মাঠে নেই? মাঠে কেন নামে নাই জনগণ? জনগণ জনগণ কইরেন না নীরা, জনগণ কইরেন না, জনগণ সিরাজ সিকদারের, নীরা আগে কথাটা শুনেন, জনগণ সিরাজ সিকদারের বিচার চাইছে, জনগণ ইলিয়াস আলীর গুমের বিচার চাইছে, ইলিয়াস আলীকে পুরাই আনতে পালন করছে রাস্তায়, আজকাল ইলিয়াস আলীর বউ সংসদে গিয়ে ভাগ দিয়ে দিছে, গুম অধ্যাদেশ দরকার নাই, বুঝতাম কেন? জেকব ভাই, আজকে তাইলে এই ফ্যামিলিকে কে পুরস্কৃত করলো? ওকে, পুরস্কৃত করছে সরকার এবং বিএনপি এবং ভারত, জনগণের টাইনেন না, জনগণ বিচার চাইছে। আমি একটা কথা নিয়ে আগে বলি, তার জনগণই যদি হয় তাহলে ইলেকশন দরকার কি? আর ইলেকশনের দরকার কি? Right, ইলেকশন যখন করে Right, মানুষ একটা দলকে, একটা কথা শুনেন, ইলেকশন করে একটা দলকে ক্ষমতায়ন করছে, তাদেরকে সারা সিগনেচার করে ওই ক্ষমতায় গেছে, মানুষের কাছে প্রমিস করে গেছে। এখন যে চোখ উল্টে দিবে আর মিথ্যা বলবে, বিট্রে করবে মানুষের সাথে, জনগণ বারবার জনগণকে রাস্তা নেমে এদিকে ইলেকশন করে ক্ষমতা দিবে? এটা কি ধরনের কথা হলো যে বারবার জনগণকে নামতে হবে? সিস্টেম তো তাই হয়ে গেল। সিস্টেম তাই হয়েছে নীরা। আপনি নীতিবোধের নৈতিক অবক্ষয়ের কথা বলছেন, একটা কথা, নৈতিক অবক্ষয়ের মধ্যে মানুষ রাস্তায় যখন থুতু ফলায় একজন ব্যক্তি, ওইটাও নৈতিক অবক্ষয়। আবার একজন মানুষ যখন একটা বিড়াল মারে, একটা পশু পাখি মারে, ওইটাও নৈতিক অবক্ষয়। রিকশাওয়ালার গালে থাপ্পড় দেয়, এটাও নৈতিক অবক্ষয়। কিন্তু নিজের স্বামীকে খুন করছে, নিজের ভাইকে খুন করছে, নিজের স্ত্রীকে খুন করছে পয়সার বিনিময়ে, আমি গিয়ে এক জায়গায় বলছি আমার বিচারের দরকার নাই, আমারে পজিশন দেন, আমারে লন্ডনে অ্যাম্বাসেডর বানায় দেন, অথবা কেরানি বানায় দেন, নতুবা সংসদে এমপি বানায় দেন, নতুবা সংরক্ষিত আসনে আমার এমপি বানান, নতুবা সিরাজ সিকদারের ভাই বোনদের মতো আমারে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন। নৈতিকতার অবক্ষয় তো সবগুলাই নীরা, কিন্তু আমরা আজকের কোন জায়গায় দাঁড়ায় আছি আমাকে একটু বলেন। এটা কি স্রেফ নৈতিক অবক্ষয় বলবো? আমরা 40 খাবো এবং মসজিদে গিয়ে একটু মোনাজাত করবো এবং মিলাদ পড়াবো, দ্যাটস ইট? মানে আর কি? আর জনগণ জনগণ কথাটায় আমি আর মুজিব ভাই অপোজ করলাম একটা কারণের জন্য, বারবার জনগণের কাঁধের উপরে বন্দুক তুলিয়া গুল্লি করার অধিকার কারণ নাই। বারবার বলবেন জনগণ, বারবার বলবেন জনগণ, জনগণের খাইয়ে নেওয়ার কাজ নাই। আমরা আপনার মনে আছে কিনা জানি না, হাসিন ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমার বয়স তখন 9 বছর, আমরা রাস্তায় দাঁড়াইয়া আন্দোলন করছি ম্যান্ডেলার মুক্তি চাই। আমরা জানতাম না ম্যান্ডেলা কেডা। আমরা সাউথ আফ্রিকাতে এমবাসির সামনে যাইয়া হাসিন ভাই স্লোগান দিছি নেলসন ম্যান্ডেলার মুক্তি চাই। বাসায় আসছি পরে আব্বা কয় তুমি জানো ম্যান্ডেলা কেডা? আমি জানছি, কিন্তু অনেক লোকজন জানে না ম্যান্ডেলা কে। এখন আমরা ইলিয়াস আলী যখন গুম হইছে, আমি স্টেট ডিপার্টমেন্ট ইলিয়াস আলীর গুম নিয়ে প্রশ্ন করছি, পেন্টাগনে জাতিসংঘে ইলিয়াস আলীর গুম নিয়ে প্রতিবাদ করছি, আপনারা গুম হইছেন, আপনাদের পক্ষে আমি যাইয়া চিল্লাচিল্লি করছি, আমি ভাই আমারটা আমি করছি। এখন আমি প্রতিবাদ করছি কর্নেল হাসিনরে ফিরাইয়া দাও, আমরা প্রতিবাদ করছি সুমন রে ফিরাইয়া দাও, আমরা প্রতিবাদ করছি ইলিয়াস আলীরে ফিরাইয়া দাও, আর আজকের ইলিয়াস আলীর বউ সংসদে যাইয়া কয় এই গুম টুম অধ্যাদেশ লাগবে না, বিচার টিচার লাগবে না। নীরা, এটার উপরে আমি জানি চোখ দিয়ে পানি বাইরে যায় যখন হাসিন ভাইয়ের মতো লোক বলে যে আমি লুঙ্গি খুইলা লুঙ্গি দিয়া মুখ পুছতাম। আর এত কষ্ট করার পরে যেই খানকির ছেলে তাকে গুম করেছে, ওই বিশ্বের ছেলে এখনো ইউনিফর্মে বরিশালের ডিউটি করে। এখন একটা কথা হাসিন ভাই আপনাকে আমি বলি, 2 দিন আগে আপনার 2 কলিগ আমাকে বলে
ভাই সেনা প্রধানকে বেইজ্জতি করা যাবে না, আর্মির ইউনিফর্মকে বেইজ্জতি করা যাবে না। হাসিন ভাই, তাদের এই কথাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমাকে একটু বলতে পারেন? মানে আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করব? ও সেনা প্রধান 4 চেয়ারে বসে আছে, তাকে ইজ্জত করতে হবে। হোয়াট দ্য ফাক দ্যাট মিনস? হ্যাঁ মুজিব ভাই। আমি একটা কথা বলি এখানে। প্রথম কথা হলো, হাসিন ভাই, আমরা জনগণ সবাই আর্মিকে শ্রদ্ধা করি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর্মিকে ভালোবাসি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যারা আর্মি, তারা নিজেদেরকে তো রেসপেক্ট করে নাই। তারা তাদের নিজের যে উর্দিটা পড়ছে জনগণের পয়সায়, সেটাকে রেসপেক্ট করে নাই। আপনাকে যে তারা জিজ্ঞেস করে যে হাসিন ভাই আপনি এমন কিছু বললেন না যে আর্মির সম্মান নষ্ট হয়, আমার প্রশ্ন হলো ওইটা তাদের কাছে, তখন যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে একবার মনে হয় নাই যে তাদের এই উর্দি পরা অবস্থায় তারা এই যে কাজগুলো করতেছে, এগুলোতে আর্মির সম্মান নষ্ট হচ্ছে? তাদের কাছে এই বিবেকে তখন আসলো না কেন আমি এই উর্দি গায়ে দিয়ে আমি কি করে অন্যায় করি? তখন তাদের কিছু দিয়ে এই ন্যূনতম এই ইয়েটা সচেতনতা না থাকে, এখন আপনাকে আমাকে যে বলে বা যেরকম মিল্টনকে বলে যে ভাই আর্মির সম্বন্ধে কিছু বললেন না, এই চিফের সম্বন্ধে কিছু বললেন, কি ধরনের কথা? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার সম্মান রক্ষা করবে নিজেদের উর্দির। আপনারা নিজের সম্মান রক্ষা করতে পারেন না, জনগণের দায়িত্ব হয়ে গেছে আপনাদের সম্মান রক্ষা করা। আপনি কি এক ইডিয়েট নাকি? আমরা পকেটে পয়সা জনগণ দিয়ে আপনাকে পালতেছে, পোষতেছে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। আপনার ভারতের সাথে যে বসে বসে দেশকে বিক্রি করার করতেছেন, তারা জনগণ কিছু বলতে পারবেন না। জনগণ কিছু বলতে পারবে না। আমরা আমরা বিপদে পড়ে গেছি যে আপনারা তাই করবেন আর আমরা কিছু বলবো না। মুজিব ভাই, 300 টাকা চাউলের কেজি বাইরে খায়, তোমাদেরকে 30 টাকা কেজিতে দেয়। তোমারে আর্মি চিফ বানাইছে, তোমার পিছনে কোটি টাকা ইনভেস্ট করে তোমার জেনারেল বানাইছে। সিনার পাশে বলছা তুমি নিরাপত্তা চুক্তির নামে দেশের সার্বভৌমত্ব তুলে দাও। আমার কথা হলো যে জনগণের অনলি জনগণ ইজ রাইট। জনগণের ট্যাক্সে পয়সা আর্মি চলে, জনগণের শুধু রাইট আছে আর্মির এগেইনস্টে কথা বলার। আর্মির এগেইনস্টে কথা বলার আর্মির কোনো রাইট নাই, যেহেতু আমার রাইট আছে, যেহেতু আমার পয়সা আপনারা চলেন। সুতরাং আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনাকে যে পয়সা দিয়ে উর্দি কিনে দিচ্ছি, আপনাকে যে পয়সা দিয়ে খাওয়াচ্ছি, সেটাকে আপনি সম্মান করেন নাই। এবং আপনার প্রত্যেককে যেই আর্মি অফিসার অন্যায় করছে, কোন আর্মি অফিসার ইয়েতে থাকতে পারা উচিত না। এবং এই যে আজকে যে তাদেরকে এখনো তাদেরকে আর্মিতে রাখা হয়েছে এবং নানা রকম দায়িত্বে রাখা হয়েছে, এটা আমি মনে করি শুধু আর্মির দুর্বলতা না, এটা সরকারের দুর্বলতা। কারণ সরকারের সেই নৈতিক সাহস নাই, সেই ব্যাকবোন নাই। আমাদের আজকে যারা সরকার চালায় তারা সব হয়ে গেছে কতগুলি ভৃত্য, কৃতদাস। তাদের কোনো আইডিওলজি নাই, কোনো আদর্শ নাই, শক্ত করে দাঁড়াবার মতো ক্ষমতা নেই। তারা দেশ শাসন করতেছে, তারা নেতা হচ্ছে। নেতা হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে তো। এটা নেতা হওয়ার মতো যোগ্যতা আছে? মুজিব ভাই, আপনার এই ফিলিংসটা আমাকে একটু বলেন। কর্নেল হাসিনকে যেই ব্যক্তি গুম করছে, ওই ব্যক্তি এখনো আর্মিতে আছে। আমি তো সেটাই বলছি যে এই জিনিসগুলো যখন আপনারা জানেন অন্যায়, আর্মিও জানে যে এই লোক অন্যায় করছে এবং আর্মি তাদের কোনো অ্যাকশন নেয়নি। তার মানে এই আর্মি হলো করাপ্টেড আর্মি। এই আর্মি হলো করাপ্টেড আর্মি। এই আর্মির কোনো ব্যাকবোন নাই। এই আর্মি যত বড় কথা বলে দিচ্ছে, হাসবাই বলবেন আপনাদের যে ইয়ে আছে, কি বলে, আপনাদের যে কোড অফ কন্ডাক্ট আছে, সেই কোড অফ কন্ডাক্ট আপনারা যেটা হাত দিয়ে আপনারা প্রমিস করছেন যে এই কোড অফ কন্ডাক্ট মেনে চলবেন, আপনি তো এইটাকে ভায়োলেট করতেছেন। আপনাদের অফিসাররা এটাকে ভায়োলেট করতেছে। কোড অফ কন্ডাক্ট আপনারা নিজেরা ঠিক রাখবেন না, জনগণের দায়িত্ব হয়ে গেছে আপনাদেরকে ঠিক রাখা। আমরা কি সব বক্তব্য দেখবেন নাকি? পৃথিবীর দুনিয়া আমরা দেখি না? আজকে ইরানে তাদের সমস্ত বড় বড় অফিসার মেরে ফেলছে, সবাই কি সারেন্ডার করে ফেলছে নাকি? আপনারা দেখি না অন্যান্য দেশে আর্মি কিভাবে কাজ করে? এদের শাসকদের আমরা দেখি না? আমাদের আর্মি অফিসার এসে কোটি কোটি টাকা দিয়ে আমরা তাদেরকে পালি, তারা ভারতের দালালি করে, তারা হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে বাঁচিয়ে রাখে। আজকে আর অন্যান্য সরকারের কথা চলবে। এটা কি ধরনের আর্মি হলো? আর্মিকে এই জন্য আমরা পুষি? আর্মি কি হাসিনার টাকা চলছে না জনগণের টাকা চলছে? বলা যাবে না। এটা একটা আইন তৈরি করছে, আমি কিছু বলা যাবে না। আপনি আমার পয়সা খাবেন, আমি কিছু বলবো না। কর্নেল হাসিন, ডক্টর মুজিবের কোন কথাটাকে আমরা ডিসরিগার্ড করতে পারি? আমারে বলেন কোন কথাটাকে আমরা বলতে পারি যে মুজিব ভাই আপনার এই কথাটা ভুল? আমাকে একটা কথা একটু ধরায় দেন আমাকে। না ভাই, একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সবাই বেতন পায় জনগণের টাকায়, কোনো দলের না, দেশের। এইটা হলো মূল জিনিস। এইখান থেকে আমরা সরে যাই একটা রাজতন্ত্রের মতো রাজার বাহিনী। এই জায়গায় হচ্ছে সমস্যা। হাসিনা এই জিনিসটা সৃষ্টি করছে যে আমি রানী, তোমরা আমার পোষ্য।
যারে ভালো লাগে তাকে সে উঠাইছে, অযোগ্য লোকদের সেনাপ্রধান বানাইছে, এইভাবে করে দেশটা চালাইছে। এমন একটা কথা আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথা আছে যে এই লোকগুলি কিন্তু সেনাবাহিনী ইউনিফর্ম পরে সেনাবাহিনী থেকে অপরাধ করে নাই। এরা ছিল ডিপুটেশনে, ডিজিএফআইতে, র্যাবে, এনএসএ, এই অপকর্ম বা র্যাবে, হ্যাঁ, এই 3 জায়গায় থেকে তারা এই অপকর্ম করছে। এখন দিন শেষে তারা অপরাধ করার পর ফেরত গেছে আর্মিতে, আর্মি এখন পড়ছে বিপদে। তোমার দায়িত্ব আমি কেমনে নিব? তুমি তো আর্মি পোশাক বা আর্মি হিসেবে কাজ করো নাই, তুমি ডিজিএফআই হিসেবে কাজ, তোমার মন্ত্রণালয় ছিল ভিন্ন। তারা জানে কারা অপরাধী, যাই না তারা অ্যাকশন নিতে পারতো সদ ইচ্ছায়। এই জায়গায় আমি একমত যে এইটা তারা মানে ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে দিছে। দে নোজ এভরিথিং। দেখেন, সকল অপরাধের দায় দায়িত্ব হলো রিটায়ার জেনারেল তারেক সিদ্দিকী। এখন পর্যন্ত তাকে পিএমজি পর্যন্ত করেন নাই। কেন কেন পিএমজি করেন না এই লোকটাকে? এই লোকটা যারা আছে সেনাবাহিনী, হাসিন ভাই, আপনি বলছেন তারেক সিদ্দিকীকে কেন পিএনজি করেন নাই? হাসিন ভাই, যেই 5 জন ডিজিএফআই ডিজি ভারতে পলায়ন করছে তাদেরকে কি তাদের অবসর ভাতা কি বন্ধ করছে? জেনারেল হুমায়ুন কবিরের বেতনটা এখনো দেওয়া হচ্ছে, সে ভারতে পালায় গেছে। AWOL তার বেতন বন্ধ করা হয়েছে, কেন হয় না ভাই? আপনি ওই তারেক সিদ্দিকীর লয়ে বসে আছেন, এই খাকির পোলা ফাঁসি দেওয়া উচিত। না ভাই, সব ঠিক আছে, এটা তো মানে মানে সেনাপ্রধান থাকতে এরা পলাইছে, এটা তো আমাদের লজ্জা। এই লেফটেন্যান্ট মুজিব থেকে শুরু করে বাকি ইন্ডিয়া গেছে, সেনাপ্রধান থাকতে পলাইছে, এবং ডিজিএফআই ছিল। হাসিন ভাই, আমাকে একটা কথা বলেন। আপনি আজকের একটা কথা বলছেন, কথাটা আমার ব্রেইনে ঢুকে গেছে, যে কোন এক খানকির পোলা হাফিজ এখন পর্যন্ত চাকরিতে আছে। এই খানকির পোলার ছবি, এই খানকির পোলার সবকিছু আমি খুঁজে বাইর করবো যে আপনারে গুম করছিল। খানকির পোলা বরিশালে আছে, আমিও সবকিছু বাইর করতেছি। 1 2, আমার একটা কথা বলেন। সেনাপ্রধান ওয়াকার নিজের এক তলপি বাজায় আর বলে যে আয়নাঘর কোথায় হয়েছে আমি তা জানি না, এই কথাটা কি সত্য? আপনি আমারে বলেন হাসিন ভাই, ওয়াকার যখন বলে আমি কোনো আয়নাঘরের কোনো কিছু জানি না, এই কথাটা কি সত্য? এই কথা আমি অন্তত মানবো না। উনি 46 ব্রিগেড কমান্ডার ছিলেন, উনার একমাত্র ম্যাচ, অফিসার ম্যাচ, তার অনেক সাথে লাগানো আয়নাঘর, কেন জানবে না? সবাই জানে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকে, সকল জেনারেল জানে। আচ্ছা, যদি না জানে তাইলে ও ভারতীয় ফুঙ্কির পোলা, ওই মধ্যে চোখের মধ্যে হিপি লাগায় রাখছে, বাচ্চা জানে না তার ওয়ালের লগে আয়নাঘর লাগাই না। যদি বল আমি আয়নাঘর জানি না, আয়নাঘর কোথায় হয়েছে আমার নলেজে নাই, তাইলে এটা কি বলবেন ভাই? ঘরের ওয়ালের সাথে মেশানো আয়নাঘর আমি বলবো জানি না। হোয়াট ইজ দ্যাট সাপোজ টু মিন ভাই? এর অর্থ কি ভাই? দূরত্বে এতটুকু, ওই ম্যাচের মধ্যে অনেক ভাবি থাকে, অনেক সময় বাচ্চা কান্দে, সেটা শোনা যায় পরিষ্কার। আয়নাঘরে কি লজ্জা বলবো? হ্যাঁ, আয়নাঘরে শোনা যায়। আমি এখান থেকে যাতে শব্দ না যায় এই জন্য একজস্টন দেওয়া হয়েছে বাইরে, খুব জোরে ঘুরে, ভিতরে শব্দ বাইরে না যায়। এখন কোন জেনারেল বলতে পারবে না আমরা জানি না, এটা সবাই জানে। এবং জেনে কার্যকরী ভূমিকা না নেওয়ার জন্য প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা যায়। আপনি দায়িত্ব পালন করেন নাই। ওই এলাকার কাছাকাছি উইদিন 100 গজের মধ্যে লগ এরিয়া, স্টেশনের কোয়ার্টার, এএনসি কার্যালয়, সবকিছু এখানে। নাথিং যে জানবে না, না জানা কিছু নাই, সবাই জানে এটা। সবাই এটাও জানে এখানে আর্মি ছিল, হাসিন আছে, এখানে আয়নাঘর কেমনে থাকে, কোন এই জেনারেলরা কোথায়, এরা কিন্তু সব বলছে। এই গুম কমিশনের কাছে জেনারেল আকবর সব বলে গেছে। তার ভিত্তিতেই কিন্তু এই যে আইনে 15 জনকে আটকানো হয়েছে, যে এসওপি মোতাবেক, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর মোতাবেক আয়নাঘরটা কার দায়িত্বে, ওই দায়িত্বে কারা ছিল সেই হিসেবে আনা হয়েছে। কেউ স্বীকার করে নাই যে আমি ছিলাম বা করছি, না আমরা অপরাধী না। সেটা হলো কৌশল। কথা হলো নিজেরা অপরাধটা স্বীকার করো, লজ্জা হও। এখন ওইটা নিয়ে আমাদের আজকে এতটা বছর মানে তারা আমাদের বিপদের মধ্যেই রাখছে, যে চাপে পড়ে। ঠিক আছে, কত দূর যায়, মামলা হয়েছে, সাক্ষী চলতেছে। এখন মানে ব্রিগেডিয়ার আজমি সাক্ষী হচ্ছে, আর্মি স্যার সাক্ষী হচ্ছে, আর্মি স্যার সাক্ষী হলে হয়তো আমাদের মানুষজামানা সাক্ষী হবে, মামলা নিষ্পত্তি হোক শেষ পর্যায়ে। এরা দায় এড়ানোর কোনো
সুযোগ নাই। এখানে তো বড় ভাই আমি তো মোটা দাগে বললাম, মাইনর যে অফেন্স গুলি, মাইনর যে কষ্টগুলি কতটা হৃদয় বিদার কারণে বুঝবেন না, বলাও যাবে না। ওহ, এখানে অনেক গুম হয়ে গেছে, অনেক, অনেকের বউ অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কয় বছর অপেক্ষা করবে মহিলা? একটা দুইটা না, শত শত। আর আমরা সরকার বলতে পারতেছে না মারা গেছে, জানে আইনের জন্য বলতে পারতেছে না, এত কমপ্লেক্স আইন। একটা কমিশন করে একটা সিদ্ধান্ত দিয়ে দিক যে আপনার সময় মারা গেছে, ঠিকানা পাওয়া যায়নি। এখানে এখন নির্বিঘ্নে কোনো জনগণ যদি বলে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের পক্ষে না, আমি আমি বাংলাদেশের সচেতন নাগরিক, আমি যদি দাঁড়িয়ে বলি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ন্ত্রণ করায় তারা ব্যস্ত না, তারা ব্যস্ত ক্ষমতায়নে, তারা ব্যস্ত তাদের ব্যক্তি স্বার্থে, তারা ব্যস্ত ভারতের স্বার্থে রক্ষার্থে। আপনি কি আমাকে ভুল প্রমাণ করতে পারবেন কোন জায়গায় হাসিন ভাই? ভাই আসলে এমন অবস্থা যেখানে আমাদের মন্ত্রী বলে ভারত আমাদের বন্ধু, রক্তের সম্পর্ক। তো শত্রু যদি, বন্ধু যদি, শত্রু যদি না থাকে, আর্মির দরকারটা কি? খালি খালি খাওয়া যেত না, আর্মি রেখে লাভ নাই। এখন যে দল মনে করে ভারত আমার বন্ধু, এখানেই তো আমাদের সমস্যা। আপনি শত্রু আইডেন্টিফাই না করতে পারলে আপনি সেনাবাহিনী কিভাবে করে তুলবেন? সেনাবাহিনী দেশপ্রেম কেমনে আসবে? হাসিন ভাই, আপনার ওর মতো সেনাবাহিনী খায়- ভাই বর্তমান এমটি ডাইরেক্টর, মিলিটারি ট্রেনিং ডাইরেক্টরেট, তারা বলছে ভারতীয় আইসা বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দিবে। ভাই, যুদ্ধ করবেন ভারতের সাথে, আপনাদেরকে প্রশিক্ষণ দিবে ভারত, এইটা কি মদনের বাচ্চা নাকি? যে কুলাঙ্গার এই কাজ করছে, কুলাঙ্গার না, ওরগে গাদ্দার। বাংলা সেনাবাহিনীর সৌজন্য সম্পর্ক থাকতে পারে, আমি এটা বিশ্বাসী না কোনো দেশের সাথেই না। আমার সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা, এখানে নিজস্ব প্রশিক্ষণ, আমি জানি আমার দেশের জন্য কি রণপ্রস্তুত প্রয়োজন, কিন্তু আমি আরেকজন এসে আমার ট্রেনিং করাবে এইটা কোনো প্রয়োজন নাই। যারা করবেন তারা ভুল করতেছেন, সেনাবাহিনীর সাথে গাদ্দারি করতেছেন, আবার সেই গুপ্তচর বৃদ্ধি শুরু হবে। সেনাবাহিনী আওতা মানে নিয়ন্ত্রণে আনা খুবই সহজ। তার বেতন ভাতার হিসাব নিলেই হয়, সম্পদের হিসাব আমাদের নিলেই হয়। একজন সেনাবাহিনীর রাইট টেকে থাকবে। অন্তত দেশপ্রেমের স্বার্থে সেনাবাহিনী এবং সচিব মিনিমাম এদেরকে রাখতে হবে রাইটটাকে, সম্পদের বিবরণ দিয়া আমার মনে হয় যথেষ্ট। সরকার নিজে চোর, যার জন্য অন্য চোর ধরতে চাচ্ছেন না, এই জন্য আমাদের সমস্যা। সেনাবাহিনীকে সেনাবাহিনী করবে, তা দিয়ে আপনার রাজনীতিবিদদের সেনাবাহিনী, রাজনীতিবিদদের তো সেনাবাহিনীর সাথে কোনো সম্পর্ক থাকারই কথা না, তাদের কাজ তারা করবে। তারা একবার ডিজে টানে, একবার এনএসএর টানে, এটা করে, এইগুলি করেই তো আমাদের দেশটা ডুবাইছে। এই দেশের প্রধান শত্রু হলো রাজনীতিবিদ। ভাই আমি আবারও বলতে, এই দেশের প্রধান শত্রু রাজনীতিবিদ। আমার দরকার ভালো রাজনীতিবিদ, দেশ সোজা হয়ে যাবে। আমার দেশের চালিকা শক্তি। এবং ইলিয়াস আলীর বউ এই অধ্যাদেশ বাতিলে ভোট দিয়েছেন। আপনি মুজিবুর রহমান মজুমদার এই পুরা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে আমি যে কথাটা বলেছি যে খুন হয় সিরাজ শিকদার, ধনী হয় তার ভাই বোনরা, হয় না সিরাজ শিকদারের হত্যা। বাংলাদেশটা কি এই মুহূর্তেও ঠিক ওইভাবে যাচ্ছে কিনা ডক্টর মুজিবুর রহমান মজুমদার? ধন্যবাদ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, যেটা আমাদের সামাজিক একটা চিত্র তুলে ধরে। সামাজিক চিত্র তুলে ধরতে বলি আমি, এখানে সমাজের সর্বস্তরের লোকজন কিন্তু এর সাথে জড়িত, রাজনীতিবিদ, সৈনিক, অফিসার এবং সাধারণ জনগণ, যারা এই বিগত 54 বছর বাংলাদেশের নানা সরকারের সময় গুম এবং অপহরণ হয়েছেন, ক্রস ফায়ারে মারা গেছেন, এই ধরনের প্রচুর লোক, প্রচুর ফ্যামিলি আছে। দুঃখজনক হলো এই যে ওইসব ফ্যামিলির বাবা, ভাই বোন, ওয়াইফ, তারা নৈতিকভাবে এতটাই অধপতনে চলে গেছে যে তাদের কারোই মেরুদণ্ড নেই যে গুমের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার মতো। প্রত্যেকেই তাদের ভালোবাসার পাত্রকে টাকার সাথে, পজিশনের সাথে বিকিয়ে দিয়েছে।
আমি বিশ্বাস করি হাসিন ভাই তার ব্যতিক্রম একজন ব্যক্তি, এবং সমাজ আশা করে হাসিন ভাইয়ের মতো আরো অনেক লোক আমাদের সমাজে থাকবে। কিন্তু আজকে এই পরিস্থিতিতে আমি এই ধরনের খুব কম লোকই দেখি যারা সত্যের পক্ষে, অন্যায়ের পক্ষে মাথা তুলে দাঁড়ানোর মতো সৎসাহ দেখায়। বিএনপি বিগত 17 বছর হাসিনা শাসনামলে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, এবং বিএনপি বিশিষ্ট নেতা আপনি জানেন ইলিয়াসকে গুম করার মেইন কারণ ছিল সে টিপাই মুখ বাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলেছিল এবং সে অ্যাকশনে যাচ্ছিল, তার কারণে তাকে গুম করা এবং তাকে মারা হয়। এইভাবে আরো বহু বাংলাদেশের নাগরিক, সামরিক অফিসার, তাদেরকে গুম করা হয় এবং অনেকে মারা হয়। কিন্তু দুঃখজনক হলো এটাই যে আজকে ওনাদের মধ্যে অনেকেই তাদের তাদের ব্যক্তি স্বার্থের কারণে কাউকে হয়তো লেফটেন্যান্ট জেনারেল বানাবে, কাউকে হয়তো বিরাট একটা ব্যবসা দিবে, কাউকে এমপি বানাবে। এই ব্যক্তি স্বার্থকে তারা এতটাই মূল্যায়ন করেছে যে তাদের যে একটা নৈতিক দায়িত্ব, তাদের যে একটা সত্যের পথে দাঁড়াবার একটা সৎ সাহস, তাদের যে একটা দেশপ্রেম, এগুলো কোনো তাদের কাছে কোনো ভ্যালু নাই। আমরা জনগণরা এটা নিয়ে চিলাচিলি করি, কথা বলি, আমরা আমাদের দেশের লোক রাস্তায় নেমে জীবন দেয় তাদের জন্য জীবন দিল এত ইয়াং জেনারেশন, এত ছেলে মেয়ে, তাদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রিয়জনের গুম, প্রিয়জনের খুন, প্রিয়জনের ক্রসফায়ারকে নিমিষে ভুলে গেল তাদের ব্যক্তি স্বার্থে। এটা অত্যন্ত দুঃখজনক। তারা হয়তো বলবে, অনেকে হয়তো এক্সপ্লেন করার চেষ্টা করবে যে ভাই এখন তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, অথবা আমাকে প্রেশার দেওয়া হচ্ছে বা নানা কারণে। এটা কোনো যৌক্তিকতা নাই, আমি মনে করি না যে এটা কোনো যৌক্তিক আছে। আর উপরন্তু বিএনপি দল হিসেবে যেটা করেছে, আমি একজন বিএনপির কর্মী সমর্থক হিসেবে আমি লজ্জিত। আমি ওপেনলি বলতে পারি কথা, কারণ আমি মনে করি যে এটা বিএনপি সরকার, এখন সরকার এটা অত্যন্ত অন্যায় করেছে, রং করেছে, এবং এটার কাদের অনুরোধে করেছে এটা প্রতীয়মান, ক্লিয়ার কাট বোঝা যায় কাদের অনুরোধে করা হচ্ছে, কাদেরকে সেভ করার জন্য করা হচ্ছে। তবে আরেকটা জিনিস হলো কি, এই হাতিয়ারটা হাতে রেখে দেওয়া মানে হলো যে আগামী দিনে যে এই সরকার বা আগামী দিনে কোন সরকার এই গুম করবে না, এই জিনিসটা কিন্তু আমরা এখন আর সন্দেহ থেকে যাবে যে এই জিনিসটাকে তারা একটা হাতিয়ার হিসেবে ইউজ করবে। এটা অত্যন্ত দুঃখজনক একটা স্বাধীন দেশে, যে এই স্বাধীনতার পর থেকে যে গুমের রাজনীতি শুরু হচ্ছে, এটার বিরুদ্ধে হাজার হাজার লোক, বাংলাদেশের সমস্ত লোক ভোট দিয়ে এটা গিয়েছে দাঁড়িয়েছে, সেই জায়গাটাতে এই জিনিসটাকে বাতিল করে দিয়ে এই একই প্রথাকে, গুম খুনের রাজনীতিকে চালিয়ে যাওয়ার মতো যেই গণতান্ত্রিক দলগুলো এটা পক্ষে গেলেন, এটা বিএনপির জন্য, দেশের জন্য, রাজনৈতিক দলের জন্য, সবার জন্য এটা অত্যন্ত দুঃখজনক আমি বলবো। এবং আমি আশা করব যে জনগণ এটাকে কোনোভাবে মেনে নিবে না, এবং এটার জন্য যতটুকু প্রতিরোধ তৈরি করা উচিত, এবং আমি বিশ্বাস করি তারা আগামীতে করবে, যাতে করে আমাদের দেশে এই গুমের রাজনীতি যাতে টোটালি নিষিদ্ধ হয় এবং কোনোদিন যাতে এটা ফিরে না আসে সে ব্যবস্থা করতে হবে জনগণকে। আদারওয়াইজ আমরা প্রতিটা ব্যক্তি কিন্তু কেউ নিরাপদ না। আগামী ক্ষেত্রে আমাকে গুম করা হবে না দেশে গেলে, বা আপনাকে গুম করা হবে না, এটা কোনো আমরা কেন এটা এসিওর করতে পারবো না, যেহেতু এখন সেই আইন থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। ওকে, ডক্টর মজুমদার, অত্যন্ত চমৎকার ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। একটা বিষয় আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে, আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, স্পুকি। এর কোনো ব্যাখ্যা আমি দাঁড় করাতে পারি না। মুজিব ভাই, আপনি আল্লাহ না করুন, আপনি বা আমি বা কর্নেল হাসিন বা নীরা, আমাদেরকে গুম করা হলো, আমাদের আত্মীয় স্বজনরা এক সময় এই গুমটাকে সেল করে দেয় পয়সার জন্য, ক্ষমতার জন্য। আমরা আজকে সমাজের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে খুনের জন্য সামনে আগায় দিয়া বলি, খুনটা ফেলাও, বিচারের দরকার নাই। টাকা দিলে, এমপি বানাইলে, মন্ত্রী বানাইলে, একটা পজিশন দিলে আমরা ভুলে যাব। এটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের নৈতিক অধঃপতনটা এতটাই হয়েছে
যে ব্যক্তি লেভেলে, সামাজিক লেভেলে, রাজনৈতিক সব লেভেলে এটা খুবই দুঃখজনক। এই দেশে এ, মানে কি বলবো আপনাকে, আমার দুঃখ হয় যে এটি যদি আমাদের জাতি হয়, এটি যদি আমাদের দেশ হয়, আমরা কিসে দিয়ে বাহাদুরি করি, আমরা কিসের চেতনার কথা বলি, কি চেতনা, কি নৈতিকতা আছে আমাদের দেশের মধ্যে, কি ধরনের শুনেন মুজিব ভাই, শোনাই মুজিব ভাই, উই ডান। ওকে, আমরা আমি আমরা এরপরে আমরা এত সহজে নিজেকে বিক্রি করে দিই। আমার কাছে মনে হয় যে কেউ যদি 5 পয়সা থ্রো করে, এটা যদি 5 পয়সা ধরার জন্য 1000 লোক লাফিয়ে পড়বে এবং একজন আরেকজনকে খুন করে ফেলবে, এমন একটা অবস্থায় সব দাঁড়াচ্ছে আমাদের সমাজ। মুজিব ভাই, এই যে বিষয়টা আমাদের জেনারেশন দেখে যাচ্ছে চোখের সামনে, আমি আর আপনি এক সময় আমরা এই আমেরিকা এসে আমাদের দেশের কালচার নিয়ে, আমাদের দেশের মানবিকতা নিয়ে, আমাদের দেশের নীতিবোধকে নিয়ে আমেরিকানদের কাছে গর্ব করতাম। আর আজকের আমেরিকান লমেকাররা আপনার আমার দিকে তাকাই আমাদেরকে টিটকারি মারে যে তোমরাই তো এই কাজগুলো করো, রাইট? আমরা নিচে তাকায় থাকি। দুঃখজনক, ওকে খুবই দুঃখজনক। মুজিব ভাই, এবার আমি কর্নেল হাসিন আপনার কাছে যাব। আপনি ডক্টর মুজিব কি বলেছে হাসিন ভাই, আমি একটা কথা বলি, আপনি জীবিত আছেন, আপনাকে আমি আরো 50 বছর সুস্থ সবল দেখতে চাই, কিন্তু এটা কেমন লাগবে আপনার পরিবার যদি আল্লাহ না করুন বলে যে হাসিন মারা যাবে, হাসিনের বড় একটা মূর্তি বানায় হয়নি, ফুলের মালা তার গলায় দেব এবং আমরা কোটিপতি এবং এমপি হব। ফিলিংসটা কি হাসিন ভাই? পরিস্থিতিটা আসলে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছি? আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা ফিলিংসটা কি হাসিন ভাই? দীর্ঘ 15 বছরের এই শাসন, অন্যায় শাসন, আতঙ্ক আমাদেরকে মুখ বন্ধ করে ফেলছে, যার জন্য প্রতিবাদ আসে নাই, প্রতিরোধ আসে নাই। যেভাবে তারা এই ইলিয়াস আলীর আগে গুম করছে চৌধুরী আলম, জি। এই এক এক করে সাহস বেড়ে গেছে, সাহস বাড়তে বাড়তে তারা এমন পর্যায়ে গেছে যে আমি চাকরিরত অবস্থায় গুম, ফাইলামি, সেটা মানে আইন আছে। আচ্ছা হাসিন ভাই আপনাকে গুম করা হয়েছে, আপনি তখন চাকরিরত? আমার 2বার গুম করা হয়েছে ভাই। প্রথমবার চাকরিরত অবস্থায় 43 দিন একদম ফ্লোরে হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা, তারপর তদন্ত কোর্ট মার্শাল। দ্বিতীয়বার গুম হয়েছে তোর 1 বছর 6 মাস 14 দিন ডিজিএফআই এর কাছে। এখন কথা হইলো, এই যে গুম কালচারটা, এটা নিয়ে কথা বলতে পারবেন না। তখন বলা হচ্ছে আর্মি ইমেজ নষ্ট হয়ে যাবে, আর্মি ধ্বংস হয়ে যাবে, স্যার বাঁচান। তা আমি বাঁচাবো কেমনে রে ভাই? কতখানি অমানবিক হইলে আপনি খালি বলি ভাই, 1.5 ফুট সাইজের একটা গামছা 10 জনে ব্যবহার করতাম, আমি ব্যবহার করি নাই, পরে দেখলাম ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে, আমি আমার লুঙ্গি দিয়ে মুখটুক মুছতাম। ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে কর্নেল, বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক পাওয়া একটা লোক, মাটিতে শুয়ে থাকতাম। এইটা ছিল আমার হাসিনার থেকে আমার প্রাপ্তি। আর আমার জেনারেল ভাইরা আমাদের এইভাবে ট্রিট করছে। তারা অন্তত গামছাটা চেঞ্জ করে একটা ভালো একটা রুমে দিত, ঠিক আছে, হাসিনা বলছে একটা ভালো একটা রুমে রাখি, ভালো সেটিফাইড রাখি, সেই ফকিরের মতো খাবার নিয়ে দিয়ে গায়ে লাগে, মায়া হয় এদের জন্য, বা তারা তার দায়িত্ব পালন করে নাই। এখন তারা আপনাকে বলে আর্মির রেপুটেশন আপনি রক্ষা করেন, অথচ এরা হ্যাঁ। আপনাকে লাথি মেরেছে, এরা আপনাকে টর্চার করেছে, এরা আপনাকে খাওয়া দেয় নাই, এরা আপনাকে এবং আজকের তারা বলে নির্লজ্জের মতো আমাদের ভাবমূর্তি রক্ষা করেন। আমাকে 22 সালে যখন আমি বেরিয়ে আসার পরে আমি সব বলে দিলাম, তখন ব্রিগেডিয়ার হাফিজ, নাম, ঢাকা ডেটের নেতৃত্বে ছিলেন কর্নেল হাফিজ, সে কি করে নাই আমার বাসার সামনে ভাই, আমার বন্ধুরা ডেকে এনে মানে মেসাকার অবস্থা, আতঙ্ক, যে আমার বাড়িওয়ালা, আমার সব ভাড়াইটা, ড্রাইভার, কেয়ারটেকার, থাকার অবস্থা, কত হেডক ছিল আপনি ভাবাইতে পারবেন। এই হাফিজ কোথায় এখন? কোথায় এখন বরিশালের স্টেশন কমান্ডার, বরিশাল ক্যান্টনমেন্ট স্টেশন কমান্ডার, এটা সবাই খুব ভালো আছে, এখনো চাকরিতে আছে। হ্যাঁ এখনো চাকরিতে আছে। এরা কি বলবো, আমার আসলে কথা বলতে বলতে কাহিল। এখন আমি একটা জিনিস দাঁড় করাইছি আর্মি স্যারকে,